গেল তৃণমূলের সব কমিটি। এই বিদ্রোহী কি অস্তিত্ব হারাচ্ছে? মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পুরো তছনছ। তৃণমূল কংগ্রেস তাহলে কি বাংলায় মারাঠা বিদ্রোহের আছে ভেঙে গেল তৃণমূলের সমস্ত কমিটি। একাধিক যারা বিধায়ক তারা কি করবেন এখন সেটাও দেখার, কিন্তু কি হতে চলেছে গোটা বাংলায় বিধায়ক বিদ্রোহে কতটা বিপদে পড়ছেন খোদ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি নিয়ে আমরা আলোচনার জন্য যাব নিউজ রুমের দিকে। আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, পুরো তছনছ হলো তৃণমূল। শুধু তাই নয়, ভোটের রেজাল্ট আউটে তো 1 মাস সবে মাত্র পেরিয়েছে, তার মধ্যে তৃণমূল একেবারে খান। এই বিধায়ক বিদ্রোহ কতটা বিপদে পড়ছেন মমতা, শুধু ভাঙছে না, একেবারে টাইটানিক যেভাবে ভেঙেছিল 2 টুকরো। সত্যজিৎ, সর্বশেষ একদমই তাই। তুমি যেমন দর্শকদের বলছিলে যে একটা দুঃসংবাদ, এই দুঃসংবাদটা তৃণমূল কংগ্রেসের যারা এখনও পর্যন্ত তৃণমূল দল বলে মনে করেন, যারা দলনেত্রী বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করেন, তাদের জন্য দুঃসংবাদ। সেই দুঃসংবাদটা কি? সেই দুঃসংবাদটা হলো যে তৃণমূল কংগ্রেস আর থাকছে না। এটা মোটামুটি একটা দেওয়াল লিখন নিশ্চিত বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবং কিভাবে থাকছেন না সেটাকে আস্তে আস্তে আমরা একে একে এখানে আজকে বেলা দুপুর 2টো ঠিক এই সময় আমরা পরিষ্কার করে বলবো যেটি কোন পথে তৃণমূল কংগ্রেস বাংলার গত 15 বছর ধরে থাকা শাসক দল মমতা ম্যাজিক অদ্ভুত সমস্ত শব্দবন্ধ এই 15 বছরে মানুষের কান পচিয়ে দিয়েছিল, সেই দলটা কীভাবে তাসের ঘরের মতো খুব দ্রুত ভেঙে পড়বে, কোন পথে সিঁড়ি ভাঙবে এই দলটি, আমরা এক্ষুনি বলছি, সেই তথ্য আমরা তুলে ধরবো। এবং সবার আগে যে অনুষঙ্গ অনেকে তুলে আনছেন যে মারাঠা মডেল বা মহারাষ্ট্রের ছবি, সেই 2022 সালের একনাথ শিন্ডে তিনি যে 40 জন বিধায়ককে নিয়ে সুরাট থেকে একেবারে সরাসরি তিনি অসম হয়ে পৌঁছে গেলেন এবং শেষ পর্যন্ত তাদেরকে নিয়ে 30 জনে ফিরলেন মুম্বাইতে, এবং সেখানে তার 40 জন বিধায়ককে নিয়ে গঠন করা হলো বিজেপি সমর্থিত যে সরকারটি, সেটা মহারাষ্ট্রে গঠিত হলো। এবং প্রাক্তন শিবসেনার যে বিক্ষুব্ধ লিডার একনাথ শিন্ডে, সেই শিন্ডে মডেলকে বাংলায় অনুকরণ করা হচ্ছে কিনা এটা তো প্রশ্ন। কিন্তু যেটা ছবি যে বাংলায় বিজেপি অ্যাবসলিউটলি মেজরিটি নিয়ে ক্ষমতায় এসছে, এখানে তৃণমূল কংগ্রেসের যে 50-60 জন বিধায়ক, সেটা তো এই মুহূর্তে অঙ্কের নিয়মে প্রয়োজন নেই। তাহলে এই বিদ্রোহটা কেন? তাহলে একনাথ শিন্ডের সঙ্গে বাংলার প্রেক্ষাপটটা তো ভিন্ন, বিদ্রোহের মডেলটা একই। সেখানেও বিধায়কদের বিদ্রোহ ছিল, এখানে বিধায়কদের বিদ্রোহ একেবারে সামনাসামনি চলে এসছে, কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন। প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা বুঝতে হলে দর্শকদের বুঝতে হবে যে একটা ইমিডিয়েট কারণ রয়েছে এবং একটা বৃহত্তর প্রেক্ষাপটও আছে। ইমিডিয়েট কারণটা কি? ইমিডিয়েট কারণটার জন্য আমাদের গত 6 মে যেতে হবে। 6 মে এই রাজ্যে 2026 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় একটা লজ্জাজনক হার দেখলেন এবং তারপর তিনি তার বাড়িতে সমস্ত যে বিজয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে বসলেন এবং সেই বৈঠকে একটা গল্প তৈরি হলো। সেই গল্পটা বুঝতে হবে। সেই বৈঠকে আপাতভাবে সাদা কাগজে সমস্ত বিজয়ী বিধায়কদের দিয়ে সিগনেচার করানো হলো, সাইন করানো হলো, বলা হলো যে পরিষদীয় যে নেতা নির্বাচিত হবেন সেটা আপনাকে দেখে নেব, আপনারা সাইন করে দিন এখানে। এটা মোটের উপর ঠিক ছিল এবং অন গুড ফেইথ বিধায়করা, বিজয়ী যারা প্রার্থী, তারা সেখানে সেই সইটা করেছিলেন। কিন্তু মুশকিলটা হয়ে গেল কি যে এখানে পরবর্তী সময় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোকল্ড সর্বভারতীয় এই তৃণমূল কংগ্রেস, তার যিনি সর্বভারতীয় সর্বাধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি একটি স্পিকারকে চিঠি দিলেন রবীন্দ্রনাথ বসুকে যে এই শোভনদেব চট্টোপাধ্যায়কে এলওপি করা হোক। প্রশ্নটা এখানে এরপর আজকের সময় দাঁড়িয়ে তুমি দেখবে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সন্দীপন সাহারা বা অরূপ রায়রা দেখলেন যে তারা তো ওই বৈঠকে উপস্থিত ছিলেন না, কিন্তু তাদের সইটা জলজল করছে ওই কাগজে, সাদা কাগজে। এবং তখন বোঝা গেল যে পুরো ব্যাপারটা দুর্নীতি, জুয়াচুরি বা যে ব্যাপকভাবে পুকুর চুরি, দিঘি চুরি, সমুদ্র চুরি হচ্ছে গত 15 বছরে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা একটা নাটকীয় ভঙ্গিতে বলেন তিনি জানেন না, কিন্তু সেদিন এই সই চুরিটা যেটা হয়েছিল, এই সই চুরির সময় সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে অধিকাংশ বিধায়করা মনে করছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়ে তা পরবর্তীতে পাঠানো হয়। ফলে ইমিডিয়েট এফেক্টটা ছিল যে এই সই চুরির প্রেক্ষাপটে সই জাল করা, চিঠি জাল করে যে লিডার অফ অপোজিশনকে নির্ধারণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভ্রাতুষ্পুত্র, তার বিরুদ্ধে বিদ্রোহটা হলো এবং সেই বিদ্রোহে লিড করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা। বাকিটা যে ছবিটা সবাই আমরা দেখতে পাচ্ছি। এবং এখন যে প্রশ্নটা উঠবে যে আজকের প্রেক্ষাপটটা কি? আজকের প্রেক্ষাপটটা স্পিকার ফিরে এসছেন দিল্লি থেকে, তার কাছে ইতিমধ্যে সাদা কাগজে সই দিয়ে চিঠি জমা পড়েছে 59 জন বিধায়ক। এক্ষেত্রে বলার প্রয়োজন যে
2/3 বিধায়ক লাগে, 52 জন বিধায়ক লাগবে, সংখ্যাটা অনেক বেশি হচ্ছে। এবং সেখানে লিডার অফ অপোজিশন করা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, ডেপুটি লিডার হিসেবে শিউলি সাহা, সন্দীপন শাহ, একই সঙ্গে জাভেদ খানের নাম রয়েছে। অদ্ভুতভাবে যে তথ্য আমরা জানতে পারছি, ওই সাদা কাগজে দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, যদিও সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতীক নেই, অর্থাৎ এআইটিসির কোনো প্রতীক নেই। এবং এতটাই এই অভিঘাত তৈরি হয়েছে যে ইতিমধ্যে যে ছবি আসছে, যে বিরোধী বা বিক্ষুব্ধ বিধায়কদের এই বিদ্রোহের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের সমস্ত এক্সিস্টিং কমিটি, যেমন তাদের তৃণমূল ছাত্র পরিষদ, তাদের যুব, তাদের মহিলা কমিটি ভেঙে খান সব কিছুর অবলুপ্তি ঘটানো হয়েছে এবং সমস্ত পদ বিলুপ্তিকরণ ঘটিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে প্রশ্ন এবার চওড়াভাবে সামনে আসছে, অনিবার্যভাবে সামনে আসছে, যে তৃণমূল কংগ্রেস দলটি আর থাকবে কিনা কয়েক ঘন্টার মধ্যে। এবার যেটা বিষয় আসছে যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটি কেন আছে। এখানে যেটা ছবি আসছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যদি মেনে নেওয়া হয় লিডার অফ অপোজিশন হিসেবে, সেক্ষেত্রে আপাতভাবে আইনটাকে এড়ানো যাবে, অর্থাৎ দলত্যাগ আইন, যেটা অ্যান্টি ডিফেকশন ল হিসেবে রয়েছে। এবং 1985-এর যে ল রয়েছে, সেই লতে পরিষ্কার বলা হয়েছে যে কোনো বিধায়ক বা সাংসদ তিনি যদি দলনেত্রী বা দলের হুইপ অমান্য করেন, সেক্ষেত্রে বিধায়ক পদ খারিজ হতে পারে। অর্থাৎ এখানে যদি কোনো বিধায়ক যদি তিনি আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নেন, সেক্ষেত্রে এটা হতে পারে, কিন্তু হতে পারে না কোথায়, যদি কোনো ক্ষেত্রে 2/3 বিধায়ক একত্রীভূত হন, অন্য দলে মার্চ করে যান বা নিজেরাই দল ফর্ম করেন, সেক্ষেত্রে দলত্যাগ আইন এক্ষেত্রে কার্যকরী হবে না। অর্থাৎ এখানে একটা সময়ের খেলা, অর্থাৎ যে ঘড়ির ছবি আমরা আমাদের এই প্রোগ্রাম শুরুর আগেই রেখেছি শর্মিষ্ঠা, সেই ঘড়ির অঙ্কে খেলাটা হচ্ছে। অর্থাৎ এখানে যে প্রশ্ন উঠবে যে বিদ্রোহী বিধায়করা তারা দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সাদা কাগজে রেখেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি এই বিদ্রোহী বিধায়কদের নিজের কাবুতে রাখতে পারবেন, যা ইতিমধ্যে তার বিরুদ্ধে তার দুর্নীতি নিয়ে কথা বলা শুরু করেছেন যারা। এবং তুমি দেখবে ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে যে বিক্ষোভটা করলেন, সেই বিক্ষোভে মাত্র 8 জন বিধায়ক ছিলেন। এবং যে ছবিটা তুমি দেখবে যে গতকালের যে বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেখানে মাত্র 4 জন সাংসদ ছিলেন, তবে 2 জন লোকসভা এবং 2 জন রাজ্যসভা। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনও লোকসভায় 29 জন সাংসদ রয়েছেন এবং রাজ্যসভায় রয়েছেন 13 জন রাজ্যসভার সাংসদ রয়েছেন। ফলে সংখ্যাটা কমছে, আতঙ্ক তারা করছে প্রত্যেক যে জয়ী বিধায়ককে, যে কোনো দুর্নীতির যে কালো দাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে তার গায়ে লেগে যাবে না তো। এবং সাংসদদের ক্ষেত্রেও একই ছবি তৈরি হচ্ছে, ফলে বিদ্রোহটা চওড়া হচ্ছে। কিন্তু যে প্রশ্ন আসবে সেই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তুমি ফলো করে দেখবে যে এখনো পর্যন্ত এ রাজ্যে পরপর 3টে টার্মে হারার পরও বামেরা ঘুরে দাঁড়ানোর লড়াই করছেন। তুমি দেখবে বিভিন্ন অংশে বামেরা রাস্তা নামছেন, বিভিন্ন ইস্যু দ্বারা পথে সোচ্চার হচ্ছেন, তারা গলার স্বরকে চওড়া করছেন। এবং বিজেপির তরফেও আমরা দেখেছি, আর তারা 21 সালের পরে তারা কিন্তু মাটি ছেড়ে পালিয়ে যাননি, কোনো বিজেপি কর্মী সমর্থক পালিয়ে যাননি। এবং আমরা দেখেছি যে সেই সময় শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্যরা, দিলীপ ঘোষরা তারা মাঠে থেকেছেন এবং থেকেছেন বলে তারা 26-এ ফলাফলটা পেয়েছেন। কিন্তু একটা দল তৃণমূল কংগ্রেস, যারা 15 বছর শাসন ক্ষমতায় রয়েছেন, তারা 1 মাসের মধ্যে ভেঙে টুকরো হয়ে যাচ্ছে, তাদের কমিটি ভেঙে দেওয়া হচ্ছে, তাদের কোনো জয়ী বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি বসে ছবি পর্যন্ত তুলতে চাইছেন না। কেন এমনটা হলো? তার কারণ তুমি দেখবে যে সিপিএম তার আমলে বা বামেরা তার আমলে একদিকে রাইটার্সকে রেখেছেন, বুদ্ধবাবুর আমলও তাই, যদুভূষণ আমলও তাই, একদিকে আলিমুদ্দিন স্ট্রিটকে রেখেছেন, অর্থাৎ দল এবং সরকারের মধ্যে পৃথকীকরণ করেছিলেন। এবং তুমি দেখবে যে বিজেপির ক্ষেত্রে আমরা দেখেছি শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপি সভাপতি, তিনি আমাদের বারংবার বলেছেন, আমাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেছেন যে দল তার মতো করে চলবে এবং সরকার তার মতো করে, দুটোর মধ্যে একটা বর্ডার লাইন তারা রাখতে চাইছেন। এটাই তো ছবি হওয়া উচিত। কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের বিট করেছেন, তুমি তাদেরকে জিজ্ঞাসা করে দেখবে, আমরা বিভিন্ন সময় দেখেছি যে 11 সালের আগে পর্যন্ত তপসিয়া তৃণমূল ভবনে সেখানে বিভিন্ন কর্মকাণ্ড চলতো, কিন্তু 11 সালের পরে তুমি দেখবে পুরো তৃণমূল কংগ্রেসের বিটটা যেন কার্যত নবান্নে চলে গেল। এবং তৃণমূল কংগ্রেসের যারা কাভার করতেন তাদের যদি জিজ্ঞাসা করা হয়, তুমি দেখবে অধিকাংশ ক্ষেত্রে একই উত্তর আসবে যে পুরো যে তৃণমূল কংগ্রেসের কর্মকাণ্ড, পুরো গোটা বিষয়টাই
নবান্ন কেন্দ্রিক হয়ে গেল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা লম্বা লাইন তৈরি হলো বিভিন্ন আমলা, বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকদের, এবং তারা সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিকতা, মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন, অর্থাৎ দল বলে কিছু ছিল না তৃণমূল কংগ্রেসে, দল বলে কোনো কিছু অস্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে চাননি। মমতাই দল, মমতাই সব কিছু, এটা তিনি বলতে চেয়েছিলেন। এবং তার পাশাপাশি তুমি দেখবে যে তৃণমূল কংগ্রেসে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন, তখন সংগঠনের রাশ ছিল সেই সময় মুকুল রায়ের হাতে ছিল, এবং তার পাশাপাশি সুব্রত বক্সী এবং পার্থ চট্টোপাধ্যায়ও সেই দায়িত্ব সামলাতেন। কিন্তু অদ্ভুতভাবে তুমি দেখবে যে 2017 সাল, এই 2017 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে, যেটা জনশ্রুত, যেটা বিভিন্ন অংশের সূত্রে উঠে আসে, যে মুকুল রায়ের গায়ে হাত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2017 সালে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে মুকুল রায়ের গায়ে হাত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। করছি কারণ এটা নিয়ে কোনো ডাউটের জায়গা নেই যে একটা রাজনৈতিক অস্তিত্বের সংকটের মুখে এই মুহূর্তে গোটা দলটা, গোটা তৃণমূল কংগ্রেসটা। একটু সঙ্গে থেকে অনুরোধ করি, রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। অমিতাভ দা, স্বাগত জানাই। সত্যজিৎ, তোমার প্রশ্ন প্লিজ। অমিতাভবাবু, যে ছবিটা উঠে আসছে যে তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি, আমি তিনটে দলের কথা আপনার সামনে রাখছি। এর আগে সিপিএম 15 বছর ধরে ক্ষমতায় নেই, এখনও ঘুরে দাঁড়ানো লড়াই করছে। বিজেপি 21 সালে কার্যত এখানে ব্যাপকভাবে একটা সমস্যার মুখে পড়েছিল, পরাজিত হয়েছিল, কিন্তু মাটি ছাড়েনি, মাটি কামড়ে তারা লড়াই করেছে। আজকে তারা রাজ্যের শাসন ক্ষমতায়। তৃণমূল কংগ্রেস গত 15 বছরের দল, শাসক দল, তারা এই ফলাফল প্রকাশের 1 মাসও হয়নি এখনও পর্যন্ত। সমস্ত কমিটি ভেঙে খান খান, বিদ্রোহ বিধায়কদের মধ্যে, একদম নেত্রীর সামনে সই জাল করার অভিযোগ তোলা হচ্ছে। দলটার কার্যত সাইনবোর্ডে পরিণত হয়েছে। কি কারণ? কারণ গোড়া থেকেই আমরা যেটা বলেছি, তৃণমূল কংগ্রেস দলের গঠন, তার কার্যপদ্ধতি, এগুলো নিয়ে আমরা যতবার আলোচনা করেছি, বলেছি এটাকে কোনো পলিটিক্যাল পার্টি না বলে এটাকে একটা স্বার্থ সংঘ বলাটাই ভালো। কিছু কমন স্বার্থের জন্য মিলিত হওয়া, বা চলতি বাংলায় বলতে গেলে কমন ধান্দার জন্য মিলিত হওয়া কিছু মানুষের একটা সংঘ বা গ্রুপ। দেখবে সায়নারা দলবদ্ধভাবে ঘুরে, আবার নিজেদের মধ্যেও মারামারি করে। তো স্বাভাবিকভাবেই এই স্বার্থ সংঘটা যে একটা মাত্র ক্যাপশন দিয়ে বাঁধা ছিল, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন এরা নিজেদের স্বার্থের ঊর্ধ্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসেছিলেন কিনা, শ্রদ্ধা করেছিলেন কিনা, তার নেতৃত্বকে মেনে নিয়েছিলেন কিনা, সে প্রশ্নটা পরবর্তীকালে বসে বসে বই লিখবেন হয়তো মমতা, আমরা সেখান থেকে জানতে পারবো। কিন্তু আসল ঘটনা যেটা, দলের ভেতরে গণতন্ত্রহীনতা তৎসত্ত্বেও মুখ বুঝে এরা এতদিন করে থেকেছিলেন। তার কারণ ক্ষমতার গুড় এদের হাতে ছিল। যে মুহূর্তে ক্ষমতার গুড় হাত থেকে চলে গেছে, সেই মুহূর্তে দলের প্রতি কোনো আনুগত্য দেখানোর প্রয়োজনীয়তা তারা বোধ করছেন না, এবং সার্বিক বিপর্যয়ের দায়িত্ব, যেহেতু দলটি একনায়ক তান্ত্রিক ছিল, একনায়ক নায়িকা কেন্দ্রিক ছিল, ফলে সেই নায়ক নায়িকার দিকেই তারা যাবতীয় ব্যর্থতার দায়িত্ব ঠেলে দিচ্ছেন। এবং জনগণের কাছে, যেহেতু তারা নির্বাচিত হয়েছেন জনপ্রতিনিধি বলে, জনগণের কাছে যে দায়বদ্ধতা তাদের আছে, সেই দায়বদ্ধতার জায়গায় তৃণমূল নামক কোন সংস্রবের ইতিহাস যাতে ফিরে না আসে, সে বিষয়ে তারা সতর্ক থাকতে চাইছেন। কারণ একটা প্রশ্ন আপনাকে করবো, আপনি এইমাত্র একটি শব্দবন্ধ ব্যবহার করলেন, ধান্দা। অর্থাৎ তাহলে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে কেন্দ্রীভূত, তার যে পারিপার্শ্বিক বিষয়টা তৈরি হয়েছিল, অনেক অনেক মানুষ তারা তাহলে ধান্দাকে কেন্দ্র করেই ছিলেন, ধান্দা বাঁধছিলেন কি? একটু এটা জানতে চাইছি পরিষ্কারভাবে। তাই এ বিষয়ে কোন থেকে আলোচনা শুরু করবেন? আপনি বুদ্ধিজীবীদের স্তর থেকে দেখুন, সামান্য কিছু পয়সার বিনিময়ে বিভিন্ন কমিটিতে থেকে যাওয়ার বদলে তারা কি ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাপিস করেছেন, এবং অযোগ্য কিছু জিনিসকে বাংলা একাডেমি পুরস্কার পাইয়ে দেওয়া থেকে শুরু করে কি ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছেন। এটা ধান্দা নয়? কলেজে কলেজে জানেন যে সুরেন্দ্রনাথ কলেজ থেকে যা বেরোলো পরশু দিনকে, সেখানে কি চর্চা হয়, এই ম্যাঙ্গোদের গ্রুপ, এই প্রসেনজিৎদের গ্রুপ, এরা কি করে কলেজগুলোতে বসে? এই যে ছাত্র সংগঠনের নামে তারা কি করেছে? সমস্ত অ্যাডমিশন প্রসেসের সিট গুলোকে বিক্রি করা, সাধারণ মেধাবী ছাত্রছাত্রীদের বঞ্চিত করে। আপনি পুরসভা, পুরো প্রতিষ্ঠানগুলোতে যান, সেখানকার পুরো প্রতিনিধিরা, নেতারা কি করেছে? মানে কাটমানি এবং সিন্ডিকেট বাড়ির চূড়ান্ত। অতএব এই সরকারের উপর থেকে নিচ পর্যন্ত যে স্তরে, যেখানেই আপনি মানে তদানীন্তন সরকারের যেখানে আঙুল ঢোকাবেন, যেখানে খোঁচা দেবেন, দেখবেন জড়িত এই ধান্দাবাজির গল্প হুড় করে কিভাবে উইপোকার মতো খেয়ে নিয়েছে এই দল। অমিতাভবাবু, যে প্রশ্নে আসবো, খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বলছেন যে উইপোকার মতো ঘুম ধরে গেছে। এখানে কিছু আগে যে সাদা কাগজে সই সম্বলিত 59 জন বিধায়কের যে চিঠি স্পিকারের কাছে গেছে, সেখানে বিরোধী নেতা, ডেপুটি লিডারদের নাম গেছে, একই সঙ্গে দলনেত্রী হিসেবে নাম গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ফলে এখানে যে প্রশ্নটা আসছে যে দলত্যাগ আইন, সে আইনের প্রেক্ষাপট এখানে কি হতে পারে এবং সিম্বলটা কোন দিকে থাকবে, সেই প্রেক্ষাপট কি রেডি হচ্ছে? জোড়াফুল প্রতীক কার হাতে থাকবে? অমিতাভবাবু, দেখুন, এইবার কিন্তু খেলাটা পুরোপুরি চলে গেল আমাদের রাজ্য বিধানসভার যিনি পরিচালক, এই মুহূর্তে স্পিকার, তার কোর্টে। কারণ এটা স্পষ্ট, 80 জন বিধায়কের গরিষ্ঠ সংখ্যক যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি ফ্র্যাকশনকে তৈরি, 2 জন অলরেডি বহিষ্কৃত, মানে 78 জন আসছে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে। অমিতাভবাবু, হ্যাঁ অবশ্যই এই যে সংখ্যাটা, সেই সংখ্যাটার ভেতরে কিন্তু যে বিষয়টা এসে দাঁড়াচ্ছে, তার গরিষ্ঠ সংখ্যক লোক মানে বিধায়ক যখন, এবার বিধানসভা ফ্লোরে সেটা বিচার্য, গরিষ্ঠ সংখ্যক বিধায়ক যখন একটি অন্য পক্ষ অবস্থান নিচ্ছে, তখন এটা কিন্তু ডিফেকশন বলে আর গণ্য হবে না, এটা সরাসরি স্প্লিট বলেই গণ্য করা হবে। যে যেমন স্প্লিট করে একদা তৃণমূল মানে তৈরি হয়েছিল যুব কংগ্রেসকে স্প্লিট করে দিয়ে, ঠিক একই রকম ভাবে মানে কংগ্রেসকে স্প্লিট করে একই রকম ভাবে বিধানসভার ফ্লোরে এটাকে স্প্লিট বলেই গণ্য করবেন সম্ভবত মাননীয় স্পিকার, এবং সেটাই হওয়া উচিত। সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে মানে এই তাদের নির্বাচন দলের যে প্রতীক চিহ্ন, সেই প্রতীক চিহ্ন ব্যবহারের, এবং মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেস দলটির রেজিস্ট্রেশন হয়েছিল কিন্তু মুকুল রায়ের নামে, যে মুকুল রায় এখন আর জীবিত নেই। সেই দলের যে প্রাথমিক যে গঠনতন্ত্র, প্রাথমিক যে কমিটি পাঠানো হয়েছিল, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইত্যাদিদের কারোর নাম সেইখানে ছিল না। ফলে স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকে এই গোষ্ঠীও রাখতে চাইছে, তাদের নেত্রী হিসেবে দেখাতে চাইছে। তার দুটো কারণ, এক হচ্ছে ওই যে রেজিস্ট্রিকৃত দলটি, তার সঙ্গে তারা যে মানে মূল ধারার দল হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে গেলে তাদের সিম্বল এবং তাদের লিডারশিপের এই যে সংযোগটাকে তাদের দেখাতে হচ্ছে। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এখনো যেটুকু সেন্টিমেন্ট তৃণমূল কর্মীদের মধ্যে রয়েছে, সেগুলোকে ম্যানিপুলেট করবার কাজেও কিন্তু এই কাজটা লাগবে, কারণ তারা এবার ক্ষোভটাকে সরাসরি অভিষেক। কিন্তু অমিতাভবাবু, যে দলের রেজিস্ট্রেশন মুকুল রায়ের নামে, প্রয়াত রায়ের নামে রয়েছে, ফলে সেই দলের যে প্রতীক জোড়াফুল, সেইটার অধিকার এবার কি আপনি যেহেতু স্প্লিট বলছেন, অর্থাৎ অ্যান্টি ডিফেকশন ল এক্ষেত্রে খাটবে না, ফলে সিম্বলটা যেহেতু রেজিস্ট্রেশন মুকুল রায়ের নামে ছিল, ফলে সিম্বলের অধিকার কারা পাচ্ছেন? যদি স্প্লিট আমরা স্পিকার স্প্লিট হিসেবে ধরে নেন, অমিতাভবাবু, হাত ছাড়া হচ্ছে তৃণমূলের সিম্বল। এটা চাঞ্চল্যকর বক্তব্য যে এই জোড়াফুল যার স্রষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় নাকি, ফলে সেটি হাতছাড়া হচ্ছে। এটা কতটা জোড়াফুল চিহ্নটার স্রষ্টা উনি নন, ওই লোগো যিনি তৈরি করেছিলেন সেই শিল্পীও জানিয়ে দিয়েছেন ওটি আসলে মানে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন ওনার আঁকা, আসলে ওটি ওনার আঁকা নয়। এবং সেখানে রেখার টান দেখেই বোঝা যায় যে কোনো পরিণত আঁকিয়েরই আঁকা ওটা। অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত রেখার টান দেখেছি, তার ভেতরে সাজুজ্য যাকে বলে, সুষমা যাকে বলে, সেটা খুব কমই পাওয়া যায়। তো কিন্তু তৃণমূল কংগ্রেসের লোগোটি অত্যন্ত সুচিন্তিত, গোছালো, এবং তার শিল্পকর্মের মানটি যথেষ্ট উন্নত। কিন্তু সাংবিধানিক নিয়মে এবার কিন্তু তাদের প্রতীক তাদের হাতছাড়া হচ্ছেই। তৃণমূল কংগ্রেস নামে একটি প্রাচীন সাইনবোর্ড হয়তো কালীঘাটে পেয়ে যায়, আদবে দলটা মানে সমাজের প্রবৃত্তি কোনোটাই আর শেষ পর্যন্ত তাদের হাতে থাকবে না। আমি আপনাকে শেষ প্রশ্ন করব, সময়ের হিসাবে আর কতক্ষণে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে দলটি ছিল সেটা সাইনবোর্ডে পরিণত হতে পারে, সময়ের হিসাব কি বলছে? যখনই বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অতজন বিধায়ক, ওই সঙ্গে কর্পূরের খোঁজটা খুলে গেল, সময় আমাদের ঠিক ঠিক, অনেক ধন্যবাদ। অমিতাভবাবুকে তো সঙ্গে ছিলেন। একটা বিষয় হমেশা পরিষ্কার যে এই যে তৃণমূলের যে প্রতীকটা, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হতে চলেছে, এমনটাই বিশেষজ্ঞদের মতামত উঠে আসছে। কারণ ওই এখানেই যে রেজিস্ট্রেশনটা দলটি মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মুকুল রায়ের নামে ছিল। একেবারে সত্যজিৎ, সঙ্গে থাকো, দ্রুত একটা বিরতিতে যাব, কারণ এখন এই বিদ্রোহ, বিধায়কদের বিদ্রোহ কতটা সামাল দিতে পারবেন মমতা, বা জোড়াফুল তার হাতে থাকবে কিনা, এই একটা কাজে অস্তিত্ব সংকটের মুখে এখন দলটা। ব্রেকে যাচ্ছে, ব্রেকের পর আবারও ফিরছি। কিন্তু যে বিতর্ক সামনে আসছে যে আদি তৃণমূল, নব্য তৃণমূল, এখন যে বিষয়টা যে জোড়াফুল, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আসল তৃণমূল, এই নিয়েও একটা কথা ঘোরাফেরা করছে, কিন্তু লড়াইটা তো ক্রমশ জোরদার দিকে যাচ্ছে। খুব দামি প্রশ্ন করলে আসল তৃণমূল, কারণ তোমাকে বলবো কিছু আগে নবান্নের সভাঘরে তৃণমূল বিধায়করা গেছেন, অর্থাৎ যেটা অমিতাভ বলছিলেন দলটি স্প্লিটের দিকে যাচ্ছে, দলত্যাগ আইন কাজ করবে না। তোমাকে ইমিডিয়েটলি যে এফেক্টের কথা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে
সই জাল করা হয়েছিল। দলটি 15 বছর ধরে যে দুর্নীতি করছে, যে জুয়াচুরি করছে, নবান্নে বসে যে ভাগ বাটোয়ারার অভিযোগ করা হতো, সেটা যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন, তার প্রমাণ কালীঘাটে 6 মে তার সামনে সই জাল করা হয়েছিল। এবং তার ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা সিআইডির এই মুহূর্তে একেবারে নজরে রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং তোমাকে বলে রাখবো, এটা তো একটা ইমিডিয়েট এফেক্ট, কিন্তু তৃণমূল ভাঙনের সূচনা আগেই হয়েছিল। 2017 সালে যে কথা বলছিলাম, 17 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তার সামনে এই দলের স্রষ্টা মুকুল রায়ের গায়ে হাত তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্রয় দিয়েছিলেন, তাকে আপলিফ্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের গায়ে হাত দিয়ে বোঝাতে চাইলেন যে দলের হ্রাস, সংগঠনের হ্রাস তার হাতে থাকবে। এবং তিনি কার্যত সুব্রত বক্সী বাকিদের চাকর বাকরে পরিণত করেছিলেন বলে একটা বড় অংশ মনে করেন। এবং পরবর্তী সময়ে তুমি দেখবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন দলের নেত্রী, তিনি সরকারের মাথায় ছিলেন, অভিষেক ছিলেন সংগঠনের মাথায়। এবং দুর্নীতি হয়েছে একেবারে সমান্তরালভাবে। এবং আজকের দিনে যারা বিদ্রোহ করছেন, তারা অভিষেকের নেতৃত্বকে না মানতে চেয়ে কার্যত যারা লিড করছে মমতা বন্দ্যোপাধ্যায়কেই। ফলে সেই লিডের অর্থাৎ বিদ্রোহের যে লিড, তা এখন হিট করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার প্রত্যাঘাত নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে সব কমিটি ভাঙতে হচ্ছে। দল এখন সাইনবোর্ডের মুখে। শর্মিষ্ঠা, বেশ, একেবারে নজর থাকবে, কারণ যে গতিতে এই ভাঙন শুরু হচ্ছে, আগামীতে সত্যি রাজনৈতিক অস্তিত্ব সংকটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে পড়তে হচ্ছে। বিদ্রোহীনা মমতা কার হাতে থাকবে জোড়াফুলের প্রতি? সত্যজিৎ, তোমাকে ধন্যবাদ জানাবো নিউজ রুম থেকে সুন্দর একটা বিশ্লেষণ দর্শকদের জন্য তুলে ধরার জন্য।